আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কাল বঙ্গভবনের শপথ, জ্যেষ্ঠতম বিচারপতি ইমান আলী ছুটিতে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93 ভাগের বেশি। বই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। করোনায় 24 ঘন্টায় 7 জনের মৃত্যু। দেশের বাজারে প্রতিষেধক ট্যাবলেট প্রতি ডোজের দাম 3000 টাকারও বেশি। এবং ড্যাব চূড়ান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। রাজধানীতে 100 তলা ভবন নির্মাণ করা যাবে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের 5 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামীকাল বিকেল 4টায়। এদিকে দীর্ঘমেয়াদী স্বেচ্ছা ছুটিতে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ইমান আলী। প্রকাশিত হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আগের বারের চেয়ে 10.71% বেড়ে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে 93.58 ভাগ। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,83,340 জন শিক্ষার্থী। গণভবন থেকে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভার্চুয়ালি। সকল বোর্ডের পরীক্ষা ফলাফল ঘোষণা করছি। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল 22,27,113 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 20,96,546 জন। যারা পাশ করেছে পরীক্ষায় তাদেরকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি করোনার কারণে পড়াশোনার সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে। তা আমি একটু অনুরোধ করব যে আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে। এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 1,83,340। গড় পাশের হার 93.58 ভাগ। পাশের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 97.52 ভাগ। সবচেয়ে কম পাশ করেছে বরিশালে 90.19 ভাগ। এছাড়া ঢাকায় পাশের হার 93.15 ভাগ। কারিগরি শিক্ষা বোর্ডে 88.49% ও মাদ্রাসা বোর্ডে পাশ করেছে 93.22% শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছরের ফলের সূচকে বেশ কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি এর পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেমন বিনামূল্যে সঠিক সময় শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠদান প্রচার, শিক্ষার উপকরণ হিসেবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা। এবার 18টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। অন্যদিকে 5,494টি প্রতিষ্ঠানে পাশ 100%। মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় 9 মাস পর 14 নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে 1.5 বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সিলেবাসে 14 নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। বাকি বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল দেয়া হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরাও। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিকে ভালো কিছু করতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানার সুযোগ থাকার পরেও প্রতিষ্ঠানের ভালো ফলাফলে তাদের এ বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
করোনা মহামারী উপেক্ষা করেই আনন্দে মাতেন শিক্ষার্থীরা। করোনার এ অতিমারিতে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, ঘরবন্দি জীবন, সর্বোপরি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত ফলাফল, প্রত্যাশিত ফলাফল পেয়ে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই প্রিয় ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। অবশ্যই বলবো যে এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। এই 3 বছর ধরে একই পড়া একঘেয়েমি আর ভালো লাগতেছিল না, আজকে এটা শেষ হয়েছে। নানা রকম প্রতিকূলতা পেরিয়ে সন্তানের ভালো ফলাফল অর্জনে সন্তুষ্ট অভিভাবকরাও। আমার ফ্যামিলিতে 2 জন মারা গিয়েছে, এর মধ্যে আমার মেয়েকে আমি বলেছি মা তোমার এগিয়ে যেতে হবে সামনে। আমার মেয়ে প্লাস পাইছে, এই কারণে আমার খুবই ভালো লাগতেছে। করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠে উচ্চ মাধ্যমিকে পুষিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকে একটা বড় আমাদের একটা ধাক্কাও হবে, কারণ অনেক পড়া টাইমও মনে হয় আমরা অনেক কম পাবো। পড়াশোনায় মনোযোগ হচ্ছিল না, তারপর আমাদের এক্সামটা হয়ে আমরা অনেক খুশি হয়েছি। সরকারি নির্দেশনা অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করার পাশাপাশি স্কুলগুলোতে আলাদা করে ক্লাস ও পরীক্ষা নেয় শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে বলে মনে করেন শিক্ষকরা। আমার স্কুলে তো অনলাইন ক্লাস কখনোই বন্ধ ছিল না এবং খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত 14 নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 23 নভেম্বর। এবার শুধু গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। করোনা মহামারীর নীরবতা ভেঙে বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রিয় ক্যাম্পাসে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন এসব শিক্ষার্থীরা, কারণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে। যদিও শিক্ষা জীবনে কিছুটা ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতি আগামী দিনে উচ্চশিক্ষায় পূরণ করবেন এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু রাখতে শিক্ষকদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পুষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষেও বই বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আদ্দিন সজীবের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ। হাতে নতুন বই, নতুন ঘ্রাণ, এরপর মোলাট করবে, নাম লিখবে, এমন কত কি পরিকল্পনা। অন্যরকম আনন্দ শিক্ষার্থীদের মধ্যে। নতুন বর্ষে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। আমি নতুন বই পেয়েছি, আমার বইয়ের ভিতরে যেগুলো মজার ছড়া ছিল সবগুলো আমি পড়েছি। এত বছর একটা বই পড়ে এখন নতুন বই পড়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সেটার জন্য ভালো লাগে। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরার আশাও করেন প্রধানমন্ত্রী। জানান, অনলাইন টেলিভিশনে শিক্ষার্থীদের পড়াশোনার যে আগ্রহ তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়। কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ বইসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যাতে পিছিয়ে না পড়ে, তাই তাদের হাতেও নতুন বই তুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টি প্রতিবন্ধী তারা যেন সমাজে পিছিয়ে না থাকে, তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতিতে বই তৈরি করে সেই বই তাদের মাঝে বিতরণ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন আমাদের যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় অন্তত 5টি নৃগোষ্ঠীর আমরা ভাষার সন্ধান পেয়েছি, তাদের বই আমরা প্রস্তুত করে তাদের হাতে দিচ্ছি। বাবা মা গার্জিয়ান তারা খাবারের ব্যবস্থা করেন, আপনারা পুষ্টির দিকটা লক্ষ্য রাখবেন এবং শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারাও যেন এই পুষ্টি সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করে, শিক্ষা দেয়। করোনা পরিস্থিতিতে এবছর হচ্ছে না বই উৎসব, তবে বছরের প্রথম দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বই পাবে সব শিক্ষার্থী। ছাত্র আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আবারও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 7 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,070 জনে। সারা দেশে একদিনে 22,667টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 509 জনের। শনাক্তের হার 2.25 একই সময় সুস্থ হয়েছেন 395 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে আজ থেকে চালু হয়েছে করোনার নতুন প্রতিষেধক রেটিনভার ও নির্মাটেবলি। করোনায় আক্রান্ত রোগীদের জন্য এই ট্যাবলেট 88 ভাগ কার্যকর বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর প্রতিটি ডোজের দাম হবে 3,200 টাকা। আক্রান্ত রোগীদের নিতে হবে মোট 5টি ডোজ। বাংলাদেশে এর বাজারজাত করছে বেক্সিমকো। সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এই বাংলাদেশের জনগণের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই ওষুধ খাবে যারা আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত হয়নি তারা এই ওষুধ কিন্তু খেতে পারবে না। এই ওষুধের মাধ্যমে হসপিটালে চিকিৎসা প্রয়োজনীয়তা 88% কমে যাবে। সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুপক্ষের অন্তত 70 জন আহত হয়েছেন। থেমে থেমে চলা এই সংঘর্ষে শহরের বিভিন্ন এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি না মানা পর্যন্ত দেশ জুড়ে কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জেলা শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রিজ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। কাটাখালীর 3টি সেতুকে ঘিরে থেমে থেমে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। আওয়ামী লীগের দাবি মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বিএনপি কর্মীরা। অন্যদিকে বিএনপির দাবি পূর্ব পরিকল্পিতভাবে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এ হামলা করেছে। এদিকে একই দাবিতে ঠাকুরগাঁও পাঠাগার চত্বর মাঠের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা দিন দিন কঠোর হবে। এই সমাবেশ থেকে এই শপথ গ্রহণ করি যে যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাচিত নেতা তাকে আমাকে দেশে ফিরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয়ে ফিরে যাব না। আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনেও ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বেআইনিভাবে ক্ষমতায় থাকা বর্তমান সরকার খালেদা জিয়াকে আইনের অপব্যাখ্যা দিয়ে চিকিৎসা বঞ্চিত করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চূড়ান্ত করা হয়েছে বহুল আলোচিত ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রকাশিত হবে গ্যাজেট। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, ড্যাপের আওতায় আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম থাকবে না। রাখতে হবে পর্যাপ্ত খোলা জায়গা, পার্ক, জলাধার। প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করলে দেয়া হবে 100 তলা ভবন নির্মাণের অনুমোদন। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকায় জনসংখ্যা বাড়ার সাথে বেড়েছে অপরিকল্পিত নগরায়ন। রাস্তা থাক আর না থাক, গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। এসবের অনুমোদন দিয়েছে নগর কর্তৃপক্ষই। এই শহরকেই আবার বাসযোগ্য করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ নিয়ে বিশদ অঞ্চল বা ড্যাপ তৈরি করা হয়েছে। একটি আদর্শ শহরে যা থাকে সেই সুবিধাগুলো নিশ্চিতের সুপারিশ রয়েছে এই মহাপরিকল্পনায়। 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আমরা প্ল্যানটা করছি। প্রত্যেকটা এলাকার জন্য খেলার মাঠ থাকতে হবে, খোলা পরিবেশ থাকতে হবে। এই বিষয়গুলোকে আমরা এখানে নতুন যে ড্যাপ, এটা আমরা এনকারেজ করছি। আমরা ব্লক বেসড ডেভেলপকে এনকারেজ করছি, অর্থাৎ ছোট ছোট প্লট, 2 কাঠার প্লট, 3 কাঠার প্লট, এক একটা বাড়ি করছে, অল্প অল্প জায়গা ছাড়ছে, তারও কোনো কাজে আসছে না। কিন্তু আমরা
ওদেরকে এনকারেজ করছে, যাদের হয়তো পাশাপাশি অনেকগুলো 3 কাঠার প্লট আছে, তারা সবাই মিলে যদি একসাথে আসে, তাহলে একটা যদি হাইরেস বিল্ডিং করে, আমরা এখানে ইনসেন্টিভ দিচ্ছে, ফায়ার ইনসেন্টিভ দিব, এবং এতে কিছু খোলা জায়গা, তো সবাই মিলে একটা খোলা জায়গা তৈরি হলো, ওই খোলা জায়গাটা ওনারাই ব্যবহার করবে। ড্যাপের শর্ত মানলে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি সহ বেশিরভাগ এলাকায় 5 থেকে 8 তলার বেশি উচ্চতার ভবন নির্মাণ করা যাবে না। খালি রাখতে হবে প্লটের পর্যাপ্ত জায়গা। বিষয়টি নিয়ে আবাসন ব্যবসায়ীরা আপত্তি জানালেও স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, জনস্বার্থের কথা চিন্তা করেই এটি করা হয়েছে। এই কথাটা একেবারে অমূলক। 6 তলা 3 তলার উপরে কোথায় বিল্ডিং করতে দেওয়া হবে না। আমরা 40 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যদি কেউ করতে চায়, তাদেরকে অভিনন্দন জানাই। তবে সেখানে যেখানে করতে চাবেন, সেখানের মধ্যে আমাদের কমিউনিকেশন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা, ইউটিলিটির সুবিধা যদি থাকে, আমরা এখানে সুপারিশ করছি যে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়ার জন্য। আর যেখানে নাকি নাই, আমার এই সুযোগ দেওয়াটা কোনোভাবে আপনার মানবিক হবে না, হ্যাঁ, এবং নৈতিক হবে না। প্রধানমন্ত্রী অনুমোদনের পর ড্যাপের গেজেট প্রকাশ করা হবে। 2035 সাল পর্যন্ত সে অনুযায়ী চলবে ড্যাপ এলাকায় ভবন নির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 31st নাইটে রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, 31শে ডিসেম্বর সকাল থেকে 1 জানুয়ারি সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর সকল বার। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারা ও হাতিঝিল এলাকায় প্রবেশে থাকবে কড়াকড়ি। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। GM তসলিমের রিপোর্ট। 31st নাইটের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এইবার অনেকেই 31st নাইট উদযাপনের উদ্যোগ নিয়েছেন। তবে এইবারও উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, 31কে ঘিরে নাশকতার হুমকি না থাকলেও বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ। রাজধানীর তারকা হোটেল ও কূটনৈতিক পাড়াকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। 31 তারিখ সকাল থেকেই 1 তারিখ সকাল পর্যন্ত সমস্ত বার, এই শহরের সমস্ত বার বন্ধ থাকবে। কোনো নাশকতা না হয় সেটার জন্য আমাদের সিটি যেটি কাউন্টার টেররিজম ইউনিট যেটা আছে, সেটি তারা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। সারা শহরে ডিবির টিম বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশের ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও রাজধানীর অভিজাত এলাকা, গুলশান, বনানী, বারিধারা ও হাতিরঝিলে রাত 8টার পর বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি। রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, কর্মচারী, এরা ব্যতীত কেউ এই ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারবে না। হাতিরঝিল এলাকাটা আমরা কর্ডন করে রাখবো। আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা, এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁয় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন করা নিষেধ করেছে ডিএমপি। এছাড়াও ডিজে পার্টি, পটকা, আতশবাজি, বেপরোয়া কার ও মোটরসাইকেল চালানোর উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আমরা তো কালচারালি ওইভাবে এখনো ডেভেলপ করি নাই। যখন ডেভেলপ করব তখন সবাই মিলে উৎসব করব, সমস্যা নাই। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরপর 3 বার ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এ 35টি ক্যাটাগরির শীর্ষ 102টি ব্র্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা 5মবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। বিকাশের ইভিপি ও হেড অফ ব্র্যান্ড আশরাফ বাড়ির হাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির চিফ ফিনান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক উপস্থিত ছিলেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁদপুরে বাবুরহাট, ময়মনসিংহে ত্রিশাল, খুলনার ময়লাপোতা এবং সিরাজগঞ্জে হরিণা পিপুল বাড়িয়া বাজারে 4টি উপশাখার উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ শামসুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল আমিন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। সফলভাবে মহাকাশে আরও একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসাইনি এ তথ্য নিশ্চিত করেছেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট বহনকারী সি মর্গ নামের রকেটে করে 3টি গবেষণাধর্মী ডিভাইস মহাকাশে পাঠানো হয়েছে। মহাকাশ গবেষণার এই মিশনে প্রথমবারের মতো একসঙ্গে 3টি ডিভাইস পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এসব ডিভাইস মহাকাশের কক্ষপথে 470 কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে। উৎক্ষেপণের সময় রকেটের গতি ছিল প্রতি সেকেন্ডে 7.350 কিলোমিটার। আদ্দিন মাদার কেয়ার লিমিটেডের হাইজিন প্রোডাক্ট ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। রাজধানীর মগবাজারে মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিকুল হক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বুবলি ও মাদার কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক মুয়াজ রাকিন। এর মধ্য দিয়ে ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের যাবতীয় বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নেবেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের অতিথি আদ্দিন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা বলেন, পিরিয়ডের সময় বিভিন্ন রোগ থেকে বাঁচতে সব নারীকে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার করতে হবে। এজন্য ফ্লাই ন্যাপকিন অনন্য। স্যানিটারি ন্যাপকিনের মূল্য কমিয়ে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। অষ্টমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের জন্য বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন। টেকসই ব্র্যান্ড ইকুইটি তৈরির স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলমের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গ্রামীণ ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিয়ারা সাফিয়া চৌধুরী এবং ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। এ সময় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালি প্রিমা, ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, ডেপুটি সিবিও তোফায়েল আহমেদ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রাকিব উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আধুনিক ব্যাংকিং সেবার লক্ষ্যে ফ্রি অনলাইন সুবিধা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের 156তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপদ রোড শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পেলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, এই পুরস্কারের জন্য সাকিবের প্রতিপক্ষ পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। 2021 সালে 9 ওয়ানডে খেলে 250-তে 277 রান করেন সাকিব। সাথে বল হাতে 17 উইকেট নিয়ে বর্ষসেরার ক্রিকেটার হওয়ার দৌড়ে টিকে আছেন বাংলাদেশের পোস্টার বয়। আগামী 17 জানুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করবে আইসিসি।
জমকালো আয়োজনে 1 জানুয়ারি খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হবে ফ্যান্টাস্টিক 14তম খুলনা নৌকা বাইচ। ঐতিহ্য ধরে রাখতে যৌথভাবে এই আয়োজন করছে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ও আকিস বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফ্যান্টাস্টিক বিস্কিট। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবে 1 লাখ টাকা। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আকিস বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার। এ সময় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম সহ আরো অনেকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কাল বঙ্গভবনে শপথ, জ্যেষ্ঠতম বিচারপতি ইমান আলী ছুটিতে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 93% বেশি, বই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। করোনায় 24 ঘন্টায় 7 জনের মৃত্যু, দেশের বাজারে প্রতিষেধক ট্যাবলেট প্রতি ডোজের দাম 3000 টাকারও বেশি। এবং ড্যাব চূড়ান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়, রাজধানীতে 100 তলা ভবন নির্মাণ করা যাবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।